আচ্ছা, তোর মামার বাড়ি একটা কি যেন ভূতের একটা ব্যাপার হয়েছিল, ওটার ব্যাপারটা একটু শুনেছিলাম বটে, তবে পুরোটা তো শোনা হয়নি। ওটা একটু শোনা না, আজকে সময় আছে হাতে, আমরা শুনি। হ্যাঁ, আমিও হাফ শুনেছিলাম, তবে আজকেও আমি পুরোটাই শুনবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই জিনিসটাই বলি। কিন্তু ঘটনাটা হচ্ছে আমার মামার বাড়ি নয়। ওই ঘটনাটা ঘটেছিল আমার মায়ের মামার বাড়ি। তো ওটা কোনো গল্প কথা নয়, ওটা একটা সত্য ঘটনা। কারণ আমার মায়ের যে দাদু, এই ঘটনাটা ওনার মুখ থেকেই শোনা। আর এটা সময়কাল ছিল তখন প্রায় 1950 সাল কি 51 সাল, সেই টাইমে। আমার মায়ের মামার বাড়ির ঘটনা এটা, তবে জায়গার নাম বলছি না, তবে ঘটনাটা বলছি। যথেষ্ট ইন্টারেস্টিং ঘটনা। আমিও যখন শুনেছিলাম তখন আমিও এক মনে শুনেছিলাম। তখন আমি যদিও অনেকটা ছোট, তাও আমার যথেষ্ট মন লেগেছিল ঘটনাটা শুনতে। আমার দাদু খুব ভালো ঘটনাগুলো বলতে পারে। আমি অতটা ভালো না পারলেও কিছুটা চেষ্টা করছি শোনানোর। আশা করছি সকলের ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে, আমি আজকে যে ঘটনাটা বলছি এটা 1950 বা 51 সালের সময়ের কথা। আর তখন কোনো ইলেকট্রিসিটি ছিল না। তো সেই সময়কালে এই ভৌতিক ব্যাপারটা, একটু ভৌতিক অ্যাক্টিভিটিটা একটু বেশিই ছিল। দেখো, আমি কোনো কুসংস্কার ছড়াচ্ছি না, কিন্তু কোনটা যে কুসংস্কার আর আমরা কুসংস্কার বলতে কী যে বুঝি, সেটা একটা আলাদা টপিক, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু যদি আমি ভৌতিক ব্যাপার বলি, তো তারও একটা পিছনে একটা সায়েন্স কাজ করে। সেটা 21 গ্রাম থিওরির ব্যাপারটা যদি জানা যায় বা শোনা যায়, যারা জানে তারা ব্যাপারটা জানে। যাই হোক, তো মেন ব্যাপারটা হচ্ছে, আমার মায়ের মামার বাড়ি যখন ঘটনাটা ঘটে তখন ওটা তো অনেক পুরানো। তখন ইলেকট্রিসিটি বলে কিছু ছিল না, তখন আসেনি অ্যাকচুয়ালি ওই জায়গায়। তো সেই ক্ষেত্রে আমার মায়ের মামার বাড়িতে একটা ফ্যামিলি বিজনেস ছিল, যেটা আজও আছে। সেটা হচ্ছে চারা গাছের বিজনেস। চারা গাছ অনেকেই আমরা সকলে কিনি, তোমরা তো হ্যাঁ, হ্যাঁ, জানো। হ্যাঁ। তো সেই চারা গাছের মেন বিজনেসটা ওখানেই ওখানেই কাটিং করা হতো চারা গাছকে। কাটিং করে, মানে ওই কাগজের যে পলিথিনের প্যাক হয় না, বস্তা কাটা, হুম। ওই বস্তা কাটার মধ্যে চারা গাছকে প্ল্যান্ট করে রাখা থাকতো। এবার তাকে প্রতিদিন রক্ষণাবেক্ষণ করা, জল দেওয়া, সময় সময় সময়ে রোদের মধ্যে রাখা, আবার তোলা, এই সব কাজই ওখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হয়। তো ওই জায়গার মধ্যে একটা জায়গা ছিল যেটার নাম ছিল 10 বিঘের ডাঙা। আচ্ছা। তো ওই 10 বিঘের ডাঙা জায়গাটা কোনো নাম তো দেওয়া হয়নি কখনো। তো ওই জায়গাটার যে পরিমাপ ছিল 10 বিঘে, তো সেই হিসাবেই ওই জায়গাটার নাম হয়ে গেছে 10 বিঘের ডাঙা। তো ওই 10 বিঘের ডাঙার মধ্যে, মানে কোনো পার্সোনাল প্রপার্টি ওটা নয়। ওটা যে কার প্রপার্টি কেউ কখনো জানেই না। ওই পুরনো যুগে তখন অত দলিল কাগজপত্র এসব অত কিছু ছিল না। তখন একটা মানুষ যদি বলে দিত যে আজকের পর থেকে এই জমির ওপর তোর অধিকার, এরকম ঘটনা যদি বলে দিত, তো তার মানে জমিটা তারই হয়ে যেত। তখন মুখের কথার দাম ছিল। তখন এত দলিলপত্র কাগজপত্র এই জিনিসগুলো তখনের চল ছিল না অতটা। পড়ে থাকতো জমি সব। হ্যাঁ। তো সেই হিসাবে তখন ওরকমভাবেই হয়তো ওটা হয়েছিল। কারণ অত প্রপার ভিতরের ঘটনা তো জানি না, যতটুকু আমার শোনা সেই হিসাবেই আমি বলছি। তো ওই 10 বিঘের ডাঙার মধ্যে প্রপার কারোর কোনো জায়গা বা কোনো অংশ কোনো দাগ নাম্বার খতিয়ান নম্বর হিসাবে ছিল না। তো সবাই, গ্রামের সবাই ওই জায়গার মধ্যে কিছু কিছু জায়গায়, যেহেতু বললাম ওখানে চারা গাছের বিজনেস সবার, তো ওই ছোট ছোট চারা গাছ অনেক ওই ধারে ধারে সাজিয়ে রাখতো। আর যেহেতু খোলামেলা পরিবেশ, খোলামেলা জায়গা, তো সেই হিসাবে ওই জায়গার মধ্যে ওই চারা গাছগুলোকে রেখে ওর রক্ষণাবেক্ষণ করতো প্রত্যেকেই। তো ওখানে ওই চারা গাছ রেখে তার রক্ষণাবেক্ষণ করার পরেও
যা জায়গা বেঁচে থাকতো সেই জায়গায় ছেলেমেয়েরা বিকালের দিকে খেলাধুলা করার জন্য যথেষ্ট জায়গা পড়ে থাকতো। তো ওই জায়গাটার পাশে একটা পুকুর ছিল। পুকুর বলতে আমরা গ্রামের দিকে যেসব পুকুর বা খাল বিল ছোট ছোট যেসব যা কিছু থাকে পুকুর ডোবা টাইপ, ওগুলোকে আমরা কি দেখি যে একটা টাইমের পর ওই জায়গাগুলোর মধ্যে শ্যাওলা পানা, যে কচুরি পানা হয়, ওই রকম জিনিস জন্মায়। কিন্তু ওই 10 বিঘের ডাঙার যে পুকুরটা ছিল, ওই পুকুরে আজ পর্যন্ত কখনো কোনো শ্যাওলা বা ওই কচুরিপানা জাতীয় কোনো আগাছা জন্মাতে দেখিনি। আমিও অনেকবার গেছি ওই জায়গায়, তবে আমি কখনো ওই জায়গায় পুকুরটাকে নোংরা কোনো দিন আমি দেখিনি। আর ওখানের মানুষজনের কথা শুনে যতদূর বুঝেছি, ওই জায়গা কখনো কেউ পরিষ্কারও করেন। তো ওই জায়গায় ওই পুকুর থেকে সকলে জল নিয়ে ওই চারা গাছের মধ্যে দিয়ে রক্ষণাবেক্ষণ করতো। আর বিকালের দিকে বাচ্চারা ওই মাঠে খেলতেও যেত। ওখানে একটা মানে জায়গা অনেক বেঁচে থাকতো, তো ওই জায়গার মধ্যে খেলতে যেত। একটা টাইম যে ঘটনাটাকে নিয়ে আজকে এই আলোচনা, সেটার মধ্যে আসছি, না হলে অনেক বড় হয়ে যাবে। তো ওই জায়গার মধ্যে যখন বাচ্চারা সন্ধ্যার দিকে খেলতে আসে, ম্যাক্সিমাম টাইম যেটা হয়ে এসেছে, যেটা শোনা গেছে, ওখানে বাচ্চারা যদি 11 জন 12 জন খেলতে যায়, কবাডি খেলতো, তো কবাডির নিয়ম হচ্ছে দুটো দল থাকে। যদি 12 জন থাকে, 6 জন এদিকে 6 জন ওই দলে। তো খেলতে খেলতে যখন আউট হচ্ছে এক একটা ব্যক্তি, কোনো একটা দলে দেখা যাচ্ছে যে 6 জনের মধ্যে 2 জন আউট হয়ে যাচ্ছে, 4 জন থাকার কথা, কিন্তু সেখানে 4 জনের জায়গায় 6 জনই আছে। কি করে পসিবল? সেই গ্রুপের তো 2 জন বাইরে বসে আছে, তাহলে ওই গ্রুপের 4 জন বেঁচে থাকার কথা, সেখানে 6 জনই কোথা থেকে আসছে? এই জিনিসটা ঘটছে। তো বারবার এই জিনিসটা ঘটতে ঘটতে ওরা অতটা খেয়াল করতো না, খেলার ছলে থাকতো, বাচ্চা তো জিনিসটা অতটা খেয়াল করতো না, খেলার ছলের মধ্যেই থাকতো। কিন্তু হঠাৎ একদিন দাদুদের যে টিমটা ছিল, ওই টিম সকলে মিলে খেলছে। হঠাৎ একদিন দেখছে যে খেলতে খেলতে ওরা সেদিনকে 10 জন ছিল, তো 5 জন 5 জন করে খেলা হচ্ছে। খেলার মাঝখানে হঠাৎ একটা নতুন ছেলে তাদের মাঝখানে খেলছে। তো এই নতুন মুখটা আমার দাদু ধরতে পারে যে এই ছেলেটা কে, একে তো আগে কখনো দেখিনি, এ এই খেলার মাঝখানে ঢুকলো কোথা থেকে। হ্যাঁ, তারপর তো খেলা যখন শেষ হয়ে আসছে, আস্তে আস্তে সন্ধ্যা নেমে যাচ্ছে, সেই সন্ধ্যার টাইমে দেখা যাচ্ছে এরমভাবে ছেলে বেড়ে যাচ্ছে কিভাবে। আমরা আসছি 10 জন 11 জন, খেলার মাঝখানে 12 জন 13 জন হয়ে যাচ্ছে। এই নতুন নতুন ছেলেরা আসছে কোথা থেকে? তো মাঝখানে যখন ওই ছেলেটাকে ধরতে পারে যে তুই কে রে, তুই মাঝখানে আমাদের দলে কোথা থেকে এলি, তোকে তো আগে কখনো দেখিনি। হঠাৎ করে দেখা যাচ্ছে ছেলেটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে মানে ম্যাজিকের মতো উধাও হয়ে গেল। এবার এই জিনিসটা দেখে আমার দাদু আর তাদের বন্ধুরা যারা ছিল, তারা ভয়ে দৌড়ে যে যার বাড়ি চলে আসে। বাড়ি এসে যখন বাড়িতে ঘটনাটা বলে, তখন বাড়ির লোক বলে যে না, ওটা হয়তো তোদের দেখার ভুল, তোরা বাচ্চা তো, খেলার ছলে কোথায় কি দেখেছিস। এইভাবে নানা রকমভাবে তাদের বুঝিয়ে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করে। হয়তো একদিক থেকে ঠিকই করেছিল, কারণ তারা তো বাচ্চা, তারা এসব কিছু বোঝে না। তো মাঝখান থেকে যদি তাদেরকে কিছু বলা যায়, তারা ভয় পেয়ে যাবে, আর একটা বাচ্চার মনে ভয় ঢুকে গেলে সেই ভয়টাকে বের করা খুব মুশকিল, সেই জন্যই হয়তো বলেন। কিন্তু পরবর্তীকালে যখন আর পাড়ার মধ্যে একটা জিনিস দেখবে, গ্রামীণ এলাকায় বাচ্চারা মানে ওই 15-16 বছর 20 বছর এরকম বয়স, তো সেই জায়গায় ওরা খেলতো, যেমন বিকালে খেলাধুলা করতো তেমন, কিন্তু একদম ভোর ভোর, ভোর কেন তখন বলা যায় ভোর রাত, সেই অবস্থায় ওরা কিন্তু ঘুম থেকে উঠে পড়তো। আমাদের মতো 8টা 9টা বাজতে ঘুম থেকে উঠতো না। গ্রামের লোকেরা
একটু গ্রামীণ সাইডে যেখানে ওই রকম জিনিস হয়, তারা একদম ভোর রাতে ঘুম থেকে উঠতো। খাটুনতে আর কি। হ্যাঁ, আর ওদেরকে ওইভাবেই কাজ করে খেতে হয়। হুম। তো ওদের যেহেতু ওটাই মেন পরিবারের বিজনেস, তো সেই হিসাবে ওদেরকে ওটা করতেই হবে, কিছু করার নেই। আর ওরা ছোটোবেলা থেকে অভ্যস্ত, তো ওইভাবে ঘুম থেকে উঠে পড়তো ভোর রাতে। তো ওই দিনকে যখন ঘটনাটা ঘটে, তো বাড়ির লোক যখন বলছে যে ওটা ওরকম ব্যাপার না, তোরা বাচ্চা, তোরা ওইভাবে ভুল দেখেছিস, তো এইসব বলে বুঝিয়ে দেওয়ার পরে আমার দাদুর নাম ছিল গোবিন্দ, আর দাদুরই একটা মানে ভাই ছিল। ভাই মানে খুড়তুতো ভাই, মানে হয় না কাকার ছেলে জ্যাঠার ছেলে হয় ওরকম। তো তার নাম ছিল ভোলা। তো ভোলাকে জিজ্ঞেস করে যে কালকে তাহলে সকালে কখন জল দিতে যাবে 10 বিঘের ডাঙায়। তো ভোলা দাদুকে বলে যে 3:30-টের সময় বেরোবো। তো দাদু বলে ঠিক আছে। ও মোটামুটি তখন যেহেতু ইলেকট্রিসিটি ছিল না আর অত ছিল না, তখন ওরা ঘুমিয়ে পড়তো মানে রাত 9টার মধ্যে। তো 9টার মধ্যে সবাই ঘুমাতে চলে গেছে। পরের দিন 3:30-টের সময় দাদুকে ভোলা ডাকছে যে গোবিন্দ, জল দিতে যাবি না? দাদু অত কিছু আর দেখেনি, অত কিছু বোঝেনি। দাদু চোখ রগড়াতে রগড়াতে উঠে আর ভোলার সঙ্গে চলে গেছে জল দিতে। ভেবেছে ভোলাই ডাকছে। তো ভোলাই ডাকছে, দাদু তো অত দেখেনি। হ্যাঁ। তো দেখে গেছে জল দিতে। 10 বিঘের ডাঙায় দাঁড়িয়ে যখন জল দিচ্ছে, আর তখনকার যুগে না এত কিছু মান্যতা ছিল না। তখনকার যুগে ওই মানে বাবা মাকে লুকিয়ে যাওয়া হয়, 20 বছর 18-20 বছরের ছেলে ওই একটা আদ্রা বিড়ি সিগারেট এসব খাওয়া দাওয়া চলছিল। সিগারেটটা ছিল না, বাট বিড়িটা ছিল। তো ওনারা কি করতো, 15-20 মিনিট আধা ঘন্টা জল দেওয়ার পরে 10 মিনিট একটু রেস্ট নিত। কারণ যতই যাই হোক, জল তোলা একটা পুকুর থেকে তুলে একটা জায়গায় নিয়ে এসে সেই জায়গায় জল ঢালা যথেষ্ট কষ্টের কাজ। তো সেই জিনিসটা কিছুক্ষণ আধা ঘন্টা 1.5 ঘন্টা করার পরে একটু হাঁপিয়ে যেত, তো 10 মিনিট রেস্ট নিত। তো ওই 10 মিনিট রেস্টে ওরা একটা করে বিড়ি খেত, আবার কিছুক্ষণ পরে উঠে আবার কাজ শুরু করত। সেদিনকে কি হয়েছে, 3:30-টের সময় যখন জল দিতে গেছে, গিয়ে পুকুর থেকে জল তুলছে, দিচ্ছে, যে মানে অওজার যাকে বলে বা যে বস্তুটার দ্বারাই জলটা দেয়া হয়, সেই যে জিনিসটার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, সেচ কিছু একটা হবে, আগে ওরকম দিত আর কি, দুদিকে দুটো দড়ি দিয়ে বাঁধা। হ্যাঁ, বেতের তৈরি থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই জিনিসটা দিয়ে ওটা দুজন ছাড়া না জল দেওয়া পসিবল ছিল না, কারণ এদিকে একজনকে দড়ি ধরে দাঁড়াতে হতো আর ওই সাইডে বিপরীত দিকে আরেকজনকে দাঁড়াতে হতো। তো দুজনে পুকুরের মধ্যে ওই জিনিসটাকে ডোবাতো, জল উঠতো, আর দুজনেই চাগিয়ে নিয়ে এসে যে জায়গায় জল দেওয়ার হতো সেখানে দিত। তো এটা একার পক্ষে পসিবল হতো না কাজ, সিস্টেমটাই ছিল দুজনের। তো দুজন মিলে যখন ওইভাবে কাজ করছে, সেদিনকে 3:30 থেকে মোটামুটি 4:45 বাজে, তখনও পর্যন্ত ওরা না থেমে কাজ করে যাচ্ছে। গোবিন্দ অর্থাৎ আমার দাদু বারবার বলছে, ভোলা আজ তোর কি হলো রে? আজ কি তোর একটুও কষ্ট হচ্ছে না? তুই কন্টিনিউ কাজ করে যাচ্ছিস। আমি হাঁপিয়ে গিয়ে আরও হাঁপিয়ে যাচ্ছি, মানে আমাকে এবার বসতেই হবে, আমি পারছি না আর কাজ করতে। তোর কি আজকে একটুও কষ্ট হচ্ছে না? আমরা তো প্রতিদিন আধা ঘন্টা 1.5 ঘন্টা কাজ করে একটু বসে রেস্ট নিয়ে বিড়ি খেয়ে আবার কাজে লাগি। আমার কখন থেকে বিড়ি খাওয়ার ইচ্ছা যাচ্ছে, তুই সেই এক ঠায়ে কাজ করে যাচ্ছিস। একটু অন্তত রেস্ট নে, বা আমাকেও একটু রেস্ট দে। তুই কি মানে তোর মধ্যে কি আজকে মেশিন চলে এসছে? মেশিন হয়ে গেছিস, কন্টিনিউ 3:30 থেকে কাজ করছিস, 4:45 বাজে। না ভোলা কোনো উত্তর দিচ্ছে, না ভোলা কোনো দিকে তাকাচ্ছে, কন্টিনিউ কাজ করে যাচ্ছে। দাদুও আর কিছু বলতে পারছে না, সেও হাঁপিয়ে যাচ্ছে বেচারি। যাই হোক, যখন 4:45 বেজে 5টার দিকে আসছে সময়, আস্তে আস্তে এবারে ভোরের আলো ফুটতে আসছে। যখন ভোরের আলো ফুটছে, মানে বাড়ি থেকে কেউ একজন হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে এই 10 বিঘের ডাঙার দিকে আসছে, আর দাদুর নাম ধরে চেঁচাচ্ছে, গোবিন্দ কোথায় রে, গোবিন্দ। তো দাদু কাজ করতে করতে হঠাৎ থেমে গিয়ে বলছে,
5টার সময় কার আবার কি হলো, ডাকছে কেন আমাকে? তো অনেকটা দূর থেকে ডাকটা আসছিল, দাদু চিনতে পারেনি যে কে ডাকছে আর অত দূর থেকে কেই বা আসছে, কারণ তখন তো অত পরিষ্কার আলো ফোটেনি, সবেমাত্র ভোর হচ্ছে। যখন একটু কাছাকাছি এসে গেছে যে ব্যক্তি ডাকছে, তখন দাদু দেখে চিনতে পেরেছে, বলছে এটা তো ভোলা। তাহলে এটা কে? প্রশ্ন তো ওখানেই, হ্যাঁ, যে যে আমাকে চেঁচিয়ে ডেকে ডেকে আসছে সে হলো ভোলা। হুম, তাহলে আমি 3:30 থেকে যার সাথে দাঁড়িয়ে এতক্ষণ আমি জল দিচ্ছি সেই ব্যক্তি কে? যতক্ষণে ভোলা এসে কাছাকাছি পৌঁছেছে, যে এসে আমাকে বলছে, কি রে গোবিন্দ, তুই একা এখানে কখন এসছিস আর কখন থেকে জল দিচ্ছিস? হুম, তোকে তো যখন বেরোস প্রতিদিন আমাকে ডেকে বেরোস, তাহলে আজকে তোর কি হলো? তুই একা একা এখানে চলে এসেছিস, আর একা একা তো জল দেওয়া যায় না, হুম, তুই কিভাবে জল দিচ্ছিস? গোবিন্দ অর্থাৎ আমার দাদু সেই মুহূর্তে এটা ভাবতে ব্যস্ত যে এটা যদি ভোলা হয় তাহলে এতক্ষণ যার সাথে জল দিচ্ছিলাম সে কে, সেটা আর সে গেলই বা কোথায়? কোথায়? ভোলা আসার আগে আমি যখনই ভোলার দিকে তাকিয়েছি, তখন আমার অপর প্রান্তে এতক্ষণ যে ভোলা দাঁড়িয়েছিল হুম, তার দিকে তাকাতে সে আর নেই, হাওয়ার মতো কোথায় চলে গেল, কর্পূরের মতো উবে গেল। সে কে, গেল কোথায়? হুম, তো দাদু কিছুক্ষণের জন্য মানে অবাকের মতো জাস্ট দাঁড়িয়ে আছে, কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। ভোলা তাকে কত কি জিজ্ঞেস করছে, যে কিভাবে জল দিচ্ছিস, কখন এসছিস, হুম। কি ব্যাপার, আসার সময় কেন ডেকে আসিসনি আমাকে, এসব এত প্রশ্ন করছে। দাদুর মুখ থেকে একটা টু শব্দ বাইরে বেরোয়নি। মানে সে ভয়ে একদম পুরো স্টিল হয়ে গেছে। ভয়ে নাকি অবাকে সেটা আমি বলতে পারবো না। দাদু আমায় এটুকুই বলেছিল যে আমি পুরো অবাকের মতো দাঁড়িয়ে আছি আর শুধু ভাবছি যে এতক্ষণ তাহলে আমার সাথে কে ছিল আর সে গেল কোথায়। এই দুটো প্রশ্নের উত্তর দাদু খুঁজে পায়নি, আজও পায়নি। তো তারপরে যখন ভোলার সাথে ভোলা বারবার জিজ্ঞেস করতে থাকে দাদুকে ব্যাপারটা, তখন বেশ কিছুক্ষণ পরে দাদু উত্তর দেয় আর পুরো ঘটনাটা ভোলাকে খুলে বলে। তখন ভোলারও কোথাও না কোথাও একটু ভয় মতো লেগেছে। হুম, হুম, তখন ভোলা দাদুকে নিয়ে, আর সেদিনকে কাজ কিছু হয়নি, ওই যেটায় জল দিচ্ছিল সেটা ওখানেই পড়ে পড়ে আছে, দাদুকে নিয়ে বাড়ি চলে আসে। ওই দিন সকালে বাড়িতে এসে পুরো ঘটনাটা বাড়ির লোককে খুলে বলে যে এই এই ঘটনা ঘটেছে। তাহলে এটাও কি আমাদের চোখের ভুল? হুম, আগের দিন খেলায় যারা আমাদের সাথে বারবার বলছিলাম এসে যে আমাদের সাথে আরও কয়েকজন বেশি হয়ে যাচ্ছে। মানে অচেনা লোক, মানে অচেনা ছেলে আমাদের সাথে খেলছে, হুম, আমি যখন এসে বললাম তোমাদেরকে, তোমরা বললে ওটা তোদের চোখের ভুল, তোরা বাচ্চা, এইসব বলে দিলে। হুম, তাহলে আজকে যে ঘটনাটা ঘটলো এটাও কি আমাদের চোখের ভুল ছিল? এটাও কি আমরা বাচ্চা বলে ভুল দেখেছি? আর যদি ভুলই হয়ে থাকে তাহলে গোবিন্দ এতক্ষণ যে জলটা দিচ্ছিল হুম, সেই জলটা দিল কি করে? কারণ একা, কারণ ওই জিনিসটা দিয়ে যে জিনিসটা দিয়ে জল দেয়া হয় ওটা দুজন ছাড়া তো জল তোলাই পসিবল নয়। সেটাই। তাহলে জল তুলছিল নিশ্চয়ই, তাহলে ওখানে আরও একজন ছিল, হ্যাঁ, সেই একজনটা কে আর সে গেল কোথায়? কারণ আমি যখন গেছি তখন তো বাজে 5টা, হ্যাঁ, 3:30টার সময় গোবিন্দ গেছে মাঠে, 10 বিঘের মাঠে। তাহলে ওই ব্যক্তিটা কে আর গেল কোথায়? তখন যখন কোনো দিকে দেখতে পাচ্ছে যে মানে বাবা মা দেখছে যে আর কোনো উত্তর নেই, মানে কি বা বলবো আর, তখন পুরো ঘটনাটা ওদের দুজনকে তখন খুলে বলল যে আসলে তোরা তো এখন অনেকটাই ছোট, তোদের এই ঘটনাটা বলতে চাইনি এই কারণে তোরা যদি শুনিস ভয় পেয়ে যাবি বা হতে পারে অন্য কিছু ট্রমার টাইপ ব্যাপার চলে আসুক, যে কারণে এই ঘটনাটা বলিনি। তবে আজ যখন এইসব ঘটনা ঘটে গেছে আমরা তো কখনো ভাবিনি যে এরকম কিছু ঘটবে, সেই জন্য এই জিনিসটাকে অতটা গুরুত্ব দিই। হয়তো আগে কোনোদিন ঘটেও নি এরকম কিছু, হতেই সেজন্যই বলেনি হয়তো। হতেই পারে, কারণ আগে কখনো ঘটে গেলে ওরা হয়তো বাচ্চাদের ছাড়তোও না হুম, অত ভোর রাত্রে ওইভাবে একা একা। হয়তো ঘটেনি আগে, হয়তো এটা প্রথমবার ঘটছে, কি হয়তো অন্য কারোর সাথে ঘটেছে যেটা বাইরে বললে লোক মানে গুজব ছড়াচ্ছে বলে কথাটা চেপে গেছে। হুম, হুম, যাই হোক, তো সেদিনকে ওদের দুজনকে পুরো ঘটনাটা খুলে বলল
যে গোবিন্দর বাবা যখন গোবিন্দর মতো বয়স ছিল, মানে ওই 18-20 বছর, ওরকম টাইমে 10 বিঘের মাঠে যখন বাচ্চারা মারা যেত, সেই সব বাচ্চাদের ওখানে পুঁতে দেওয়া হতো, বা বলা যেতে পারে কবর দেওয়া হতো। তো এমনকি ওই জায়গাটা একটা এমন জায়গা, যেহেতু বিশাল বড় এরিয়া, 10 বিঘের জায়গা মানে কম বড় জায়গা নয়। তো যেহেতু বিশাল বড় এরিয়া, ওই জায়গার মধ্যে লোক বসতি কম, কেউ যায় না বললেই চলে। তো একটা টাইম এমন থাকে যে টাইমে বিশেষ কিছু লোক থাকে না। এমন অনেক মানুষও ছিল যারা ওই জায়গায় সুইসাইড করেছে। আর তখন সুইসাইড মানে ম্যাক্সিমাম যেটা হতো সেটা হচ্ছে ওই গলায় দড়ি দেওয়া। তো ওই গলায় দড়ি দেওয়ার ব্যাপারটা ওখানে ঘটতো। তো ওই জায়গায় ওই জিনিসগুলো যে ঘটেছে তারই হয়তো কোনো প্রভাব হতে পারে যেটা আজকে ঘটছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত দিন ঘটেনি, আজ কেন? এর উত্তর না সেদিন ছিল, না আজ আছে। কিন্তু ঘটনাটা হচ্ছে, গোবিন্দ মানে আমার দাদু ওই টাইমে, ওই দিনকে যখন পুরো ঘটনাটা শুনলো, তার বেশ কিছুক্ষণ পর থেকেই একটা জ্বর চলে এলো মানে শরীরের মধ্যে, যেটাকে ওখানকার ভাষায় বা আমাদেরও ভাষায় বলে ধুম জ্বর। মানে জ্বরটা এসেছে, জ্বরটা এতটাই গভীর যেটা বেশিক্ষণ থাকবে না, কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ পুরো মানুষটাকে অবশ করে রাখবে। তো সেই অবস্থায় জ্বর চলে আসে। ভয় পেয়ে গিয়েছিল। হ্যাঁ, ভয়ের কারণেই জ্বরটা এসেছিল। এই যে একটা জ্বর চলে এলো, একটা ট্রমা টাইপ ব্যাপার, এটা হতেই পারে। এই ভয়েই অ্যাকচুয়ালি কাউকে, কোনো বাচ্চাদেরকে এই ঘটনাগুলো জানানো হয়নি। কিন্তু না জানিয়ে উপায়ও নেই, আনন্যাচারাল ঘটনা তো ঘটছে। এবারে বাচ্চারা প্রশ্ন করছে, কী বা উত্তর দেবো? তাদেরকে মিথ্যে কোনো কথা ঘটনা বলার থেকে সত্যটা বলে দেওয়া বেটার। কারণ একটা মিথ্যে বললে সেটাকে চাপা দেওয়ার জন্য আরও একটা মিথ্যে বলতে হয়। তো এইভাবে একটা ঘটনা বেড়ে যাবে, যার পরে আর কোনো আনসার থাকবে। সেই জন্য সত্যি ঘটনাটা বলে দিয়েছে। তো যাই হোক, এবার ওই যখন দেখলো যে হ্যাঁ ধুম জ্বর চলে এলো, তো ধুম জ্বর আসার পরে দাদুর বাবা কি করলো, ওই দিন পাশেই একটা ওঝা থাকতো, তো ওঝাকে ডাক করালো, নিয়ে এসে তখন না জানি কী সব করলো তার সাথে। ওর একটা তাবিজ দিয়েছিল, সেই তাবিজটা দাদুর কাছে আজও বাঁধা আছে। আসলে এই গল্পটার উৎপত্তি হয়েছে ওই তাবিজটা আমার চোখে পড়ার পরেই। আমি যেদিন তাবিজটা দেখি, আমি দাদুকে জিজ্ঞেস করেছিলাম, দাদু এই তাবিজটা কিসের গো? তখন দাদু ওই ঘটনাটা বলা শুরু করে। আর এই যে আজকে ঘটনাটা সবার সাথে শেয়ার করছি, এটাও ওই দিনকের ওই তাবিজ চোখে পড়ার পর থেকেই চালু হয়েছিল। তো যাই হোক, এবার এসে ওই তাবিজটা দিয়েছিল, তো দিয়ে বলেছিল এটা কখনো নামিও না শরীর থেকে, কখনো খুলো না। হ্যাঁ, হয়তো একটা কোনো মন্ত্র বলে প্রোটেকশনের একটা ব্যাপার ছিল, সেটা হতে পারে। তারপর থেকে আজ পর্যন্ত ওখানে আমি নিজেও গেছি অনেকবার, কিন্তু ওই জিনিস কখনো কোনো দিন আমি চোখে পড়ে না, কোনো দিন দেখিনি, কোনো দিন আমার চোখে আসেনি। তো দাদুও তারপর থেকে ওই জিনিস কখনো দেখতে পায়নি। নেই, তাছাড়া নেই, ইলেকট্রিসিটি চলে এসেছে। হতে পারে হয়তো নেই, আবার হতে পারে আছে, আমরা দেখতে পাইনি। কারণ ওই দিনকেও যেসব ঘটনাগুলো ঘটেছিল সেদিন কিন্তু দেখো, আমি বারবার বলছি, দাদুর যে বাবা তখনকার সময়ে যখন ওই জিনিসগুলো ঘটতো, ওই যে পুঁতে দেওয়া বা কবর দেওয়া, সুইসাইড করা, এটা তখনকার ঘটনা। তো তখন থেকে তার ছেলে 18-20 বছর বয়স হয়েছে, মানে এটা কত দিনের ডিস্টেন্স। সেই ডিস্টেন্সে কখনো কখনো সামনে আসেনি, এতদিন পরে তার ছেলে দেখতে পাচ্ছে। তো তাদের হয়তো দেখা দেওয়ার সময় হয়নি, বা প্রপার কোনো ব্যক্তি পায়নি যাকে দেখা দিতে পারবে, এতদিন পরে খুঁজে পেয়েছে, তো তাই হয়তো দাদুকে দেখা দিয়েছে। তো ওখানে কই আর 5টা ছেলে ছিল, তারা কই দেখেনি, বা কোনো ক্ষতিও তো করেনি। হ্যাঁ, এটা সব থেকে বড় জিনিস, এটা যে ওদের হয়তো ক্ষতি করার কোনো ইন্টেনশন ছিল না। কারণ যদি ক্ষতি করার ইন্টেনশন থাকতো, তাহলে যখন কবাডি খেলতো ছেলেরা, তখন তার মাঝখানে তারা কিন্তু ক্ষতি করার থাকলে ক্ষতি করে দিত। তারা কিন্তু তাদের সাথে কবাডির খেলার মধ্যে যুক্ত হয়ে গেছিল, তারা তাদের সাথে খেলতো। আর তার থেকে বড় কথা, দাদুকে যখন 3:30টার সময়
ডেকে নিয়ে গিয়েছিল, আর এটা তো শিওর যে বাড়ি থেকে যে ডেকে নিয়ে গিয়েছিল সেটা ভোলা ছিল না। তো বাড়ি থেকে যখন ডেকে নিয়ে গিয়েছিল ওই জায়গায় যখন ঘন্টা 2-2.5 একসাথে কাটিয়েছে, ক্ষতি করার থাকলে আরামসে করতে পারতো, কারণ ওখানে তৃতীয় কোনো ব্যক্তিও ছিল না। তো ইন্টেনশনটা ক্ষতি করার ছিল না, হয়তো অন্য কিছু ছিল। তো সেটা যে কি, সেটা হয়তো যদি মেলামেশাটা থাকতো বা ওই তাবিজটা যদি না পড়তো, হয়তো পরে কি হয়তো ঘটতো না পরে ঘটতো। কি ইন্টেনশন ছিল, কি কারণে এতদিন পরে এসেছিল, হয়তো সেটা জানা যেত। হয়তো কিছু বলতে কিন্তু চেয়েছিল। কিন্তু সেই রিস্কটা কে নেবে? হ্যাঁ, সেটাই। যদি পরবর্তীকালে ওর মনের মধ্যে জাগে যে এবারে ক্ষতি করব, হুম। হয়তো সুযোগে ছিল, যদি পরবর্তীকালে জাগে যে ক্ষতি করব, তখন যদি ক্ষতি করে দিত তখন তো একটা ক্ষতি হয়ে যেত। হুম, হুম, তো সেই রিস্কটা কে নেবে? সেই জন্যই তাবিজটা বেঁধে দিয়েছিল। কিন্তু তারপর থেকে এই ঘটনাটা আর মানে চোখে পড়েনি। আমিও অনেকবার ওই জায়গায় গেছি, আর সত্যি কথা বলতে ভেতরে একটা কিউরিয়াসিটি কাজ করছিল আমারও, যে আমিও বেশ যাব, কাউকে দেখতে পাবো, কিছু একটা ঘটবে ওখানে। যখন মানে ওই 10 বিঘের ডাঙায় আমি ঢুকি, আমার ভিতরে কনস্ট্যান্টলি এই জিনিসটা জাগতে থাকে যে এবারে হয়তো পাশ থেকে কেউ বেরোবে, এবারে হয়তো ওই আম বাগান থেকে কেউ আসবে, হুম, সামনের বাঁশ বাগান থেকে কেউ উঁকি মারবে। হুম। এসব জিনিস আমার মনে জাগতে থাকে। কিন্তু আমি সত্যি বলছি, আজ পর্যন্ত আমি যতবার গেছি ওই জায়গায় কখনো কোনো আনন্যাচারাল কোনো জিনিস আমার চোখে পড়েনি। বা এটা আমি অনেকের মুখে শুনেছি যে ওই ধরনের কোনো জায়গায় গেলে, যে জায়গায় এইসব জিনিসের অস্তিত্ব রয়েছে, তো- তো সেই সব জায়গায় গেলে মানে একটা গা ছমছম করার ব্যাপার থাকে। তো সেই জিনিসগুলো মানে আমার কখনো গা ছমছমও করেনি, আর কখনো ওরকম কিছু ফিলও হয়। মানে একদমই একটা খুব ন্যাচারাল জায়গা, খুবই শান্ত একটা পরিবেশ। তো যাই হোক, এই ছিল ওই 10 বিঘের ডাঙার ঘটনা, আর এই ছিল ওখানকার সত্যতা। তবে এটা কোনো গল্প নয়, এটা একটা সত্য ঘটনা, কারণ সেই তাবিজ আজও দাদুর কাছে রয়েছে। আর ওই 10 বিঘের ডাঙাও ওখানে আজও যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে। তবে আজকে ডেটে জল দেওয়ার জন্য যে 2জন করে লাগতো, সেই জায়গায় এখন শুধু একটা পাম্প এসে বসেছে। হুম, হুম, ওই 2জন করে জল তোলার আর ব্যাপার নেই। তবে পুকুরটা আজও আছে, হুম। আর সেই পুকুরের এটা প্রমাণও আছে যে সেই পুকুরে আজও পর্যন্ত না কোনো শ্যাওলা জন্মায়, না কোনো